তোমাদের একটা খুব ছোট্ট বিষয় বোঝানোর ছিল। দেখো, আমাদের সব জায়গাতে অসুবিধা কি হয়, যে কোনো অঙ্ক পড়তে যাই আমরা, মানে অঙ্কটা পড়ছি তো পড়েই ভয় লাগতে লাগে যে ওরে বাপরে এই অঙ্ক আমার দ্বারা হবে না, কি লেখা আছে কিছু বুঝতে পারছি না, হ্যান ত্যান এই ওই নেই। তো আমরা কটা স্টেপ ফলো করছি, সেই স্টেপ ফলো করার মাধ্যমে আমরা সেই ভয়টাকে কাটাতে চাইছি। স্টেপটা হচ্ছে ইউপিএসসি। হ্যাঁ, ইউপিএসসি পরীক্ষা। তো প্রথম কি করব, প্রথম হচ্ছে, দেখো, নিয়ম একটাই, যে যখন আমরা একটা স্টেপে থাকবো তখন অন্য স্টেপ ব্যাপারে ভাববো না। মানে প্রথম স্টেপ হচ্ছে ইউ ইউ ফর আন্ডারস্ট্যান্ড। যখন আমরা কোশ্চেনটাকে বুঝছি তখন ওটাকে সলভ করার ব্যাপারে ভাববো না। এখন আমরা শুধু অঙ্কটাকে বোঝার উপরে ধ্যান দেবো। ঠিক আছে? ঠিক আছে, তো ফার্স্ট স্টেপ কি? আন্ডারস্ট্যান্ড, মানে যে কোনো কোশ্চেনকে দুবার পড়া, 2 থেকে 3 বার। তোমার উপর ডিপেন্ড করে, তুমি একবারেও বুঝতে পারো, তুমি দুবারেও বুঝতে পারো। তোমার মনে হচ্ছে না দাদা আমি দুবারেও বুঝতে পারছি না, আরেকবার পড়ো। তাহলে কি বললাম, যে ফার্স্ট স্টেপ হচ্ছে ইউ ফর আন্ডারস্ট্যান্ড, মানে জিনিসটাকে বোঝার জন্য কোশ্চেনটাকে 2 থেকে 3 বার পড়া। এবার শুধু পড়েও যদি না বুঝতে পারছো তাও অসুবিধা নাই, জিনিসটাকে নিজের ভাষায় লেখো, ছবি বানাও, তোমার ভাষায় যা মনে হচ্ছে, যেটা করে তোমার মনে হচ্ছে না আমি এবার বুঝতে পারবো, ওইটা করো। ঠিক আছে? তাহলে এটা বোঝা গেল। একটা উদাহরণ আমি নিচে নিয়েছি, এই উদাহরণ থেকে প্রত্যেকটা স্টেপকে বোঝার চেষ্টা করব। তো ভেবে নাও এই যে অঙ্কটা আছে, খুব সোজা অঙ্ক নিয়েছি। তোমাদের পরীক্ষায় এত সোজা থাকবে না, কিন্তু জাস্ট এক্সাম্পল যে অঙ্ক বোঝার সময় তোমার অ্যাপ্রোচটা কেমন থাকবে। ঠিক? তাহলে কি লেখা আছে, সরল সুদের হার 7% হলে কত বছরে 1,000 টাকার সুদ 140 টাকা হতো, 140 টাকা হবে। ঠিক? তাহলে কোশ্চেনটা আমি একবার পড়ে নিলাম। ঠিক? আর একবার করছি, সরল সুদের হার 7% হলে কত বছরে 1,000 টাকার সুদ 140 টাকা হবে। দুবার পড়ে নিলাম। তাহলে কোশ্চেনটা কি বুঝতে পারলাম? না দাদা, কোশ্চেনটা আমি বুঝতে পারিনি। তাহলে করব কি, নিজের ভাষায় আমি লিখবো কি দেওয়া আছে। তো লিখছি যে সুদের হার দেওয়া আছে কত, সুদের হার যদি তুমি সরল সুদের চ্যাপ্টারটা করেছো, তাহলে সুদের হার মানে আর দিয়ে আমরা দেখাই 7%, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, আমি কি করছি, আমার কি দেওয়া আছে তার উপর ধ্যান দিচ্ছি। ঠিক আছে? কত বছরে এত টাকা, তাহলে আসলটা হচ্ছে কত টাকা, 1,000 টাকা হলো। তারপরে আর কি, সুদ দিয়ে দিয়েছে 140 টাকা, তাহলে সুদ আয় কত, 140 টাকা। এই তিনটে জিনিস দেওয়া আছে, আমাকে বের কি করতে বলেছে। দেখো, কোশ্চেনটা আমি পড়ে মোটামুটি বুঝে গেলাম যে সরল সুদ চ্যাপ্টার থেকে এসেছে। তো তাহলে কি করলাম, আমি ফার্স্ট আমি বুঝলাম যে কোন চ্যাপ্টার থেকে এসেছে, সেই চ্যাপ্টারের রিলেভেন্ট সূত্রগুলো আমি মাথায় একবার ঝালিয়ে নিলাম, বিষয়গুলো কি কি ছিল একবার শান্ত মনে ঝালিয়ে নিলাম। ওখান থেকে আমি এই পার্টগুলো লিখছি, যে আর এটা, পি এটা, আই এটা, এগুলো লিখলাম। হলো, দিয়ে আমার ফার্স্ট স্টেপ হয়ে গেল, যে কোশ্চেনটা আন্ডারস্ট্যান্ড, কোশ্চেনটা বোঝা হয়ে গেল। যদি অনেক জায়গাতে এইভাবে নাও বুঝতে পারি, ছবি বানিয়েও বুঝতে হবে আমাদেরকে। নেক্সট হচ্ছে পি, পি ফর প্ল্যান। এবার আমরা কি দেওয়া আছে, গিভেন মানে কি দেওয়া আছে আর কি চাইছে, এই দুটো আমাকে বুঝতে হবে। বোঝার পরে এদের মাঝে আমাকে লিঙ্ক বের করতে হবে। মানে আমাকে দেওয়া থেকে, মানে গিভেন থেকে যেতে হবে ফাইন্ডে, মানে যেটা দেওয়া আছে সেখান থেকে আমাকে কি বের করতে হবে ওইদিকে যেতে হবে। তাহলে এই তিনটে জিনিস দেওয়া আছে, বের কি করতে বলেছে, কত বছরে, তাহলে টাইমটা জিজ্ঞেস করেছে, টি ইকুয়াল টু কোশ্চেন মার্ক। ঠিক? তাহলে প্ল্যান করছি, প্ল্যান করার সময় আমার সূত্র লাগবে, সূত্র কি, আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে আই ইকুয়াল টু পিটিআর বাই 100। এখানে কি কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে আই, দেওয়া আছে আই কত, আই হচ্ছে 140 টাকা। পি দেওয়া আছে, পি কত, পি হচ্ছে 1,000 টাকা। টি দেওয়া নাই, টিটাই বের করতে হবে আমাকে। তাহলে এটা আমাকে বের করতে হচ্ছে, এই টিটাই আমাকে বের করতে হচ্ছে। আর দেওয়া আছে, আর হচ্ছে 7%।
তাহলে কিচ্ছু না, এইখানে আমি সব ভ্যালুগুলো বসাবো, আমি অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এবার আমরা করছি স্টেপ 3। স্টেপ 3 কি? এস ফর সলভ। তো এবার আমরা সলভ করছি, সব ভ্যালুগুলো বসাচ্ছি। তাহলে আই এর জায়গাতে কত? 140 সমান পি এর জায়গাতে কত? 1000 ইন্টু টি এর জায়গাতে, টি এর মান জানি না, আমি ধরে নিলাম টি। এইগুলো লিখতে হবে, কিন্তু আমি লিখছি না, আমি শুধু বোঝাচ্ছি জিনিসটা। তাই তোমাকে লিখতে হবে যে ধরি সময় বা ধরি সময় ইকুয়াল টু টি বছর, লেখার পরে অঙ্কটা করতে হবে। টি ইন্টু আর কত? 7% বাই 100। এবার কাটাকুটি করব, এই শূন্যের সাথে এই শূন্য গেল, এই শূন্যের সাথে এই শূন্য গেল, পরে কি আছে? বা 140 সমান উপরে 10 গণিত টি গণিত 7 বাই নিচে 1 আছে, 1 কে রাখা যা না রাখাও তাই। তাহলে কি করব? বা এবার আমরা কার মান বের করছি? আমরা মান বের করছি টি এর। দেখো আমি অনেক সেই ভেঙে ভেঙে লিখছি, তুমি অঙ্ক করার সময় এত ভাঙবে না। আমরা যার মান বের করি তাকে নর্মালি বাঁ দিকে রাখি। তাহলে পুরো সমীকরণটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি, তাহলে যা ওই পাশে আছে তাকে এই পাশে লিখছি আমি। আমি আবারও বলছি, বোঝাচ্ছি তাই আমি এত ভেঙে ভেঙে বলছি, কিন্তু করার সময় এটা 1-2 লাইনের অঙ্ক হলো। আমি কার মান বের করছি আবার মনে করে নিচ্ছি, আমি মান বের করছি টি এর, ঠিক? তাহলে বা এখান থেকে যার মান বের করছি তাকে রাখবো, বাকি সব কটাকে আস্তে আস্তে করে আমি অন্যদিকে পাঠাবো। একসাথে পাঠানো যেতে পারে, হ্যাঁ, কেন? 10 আর 7 দুটোই এই পাশে কি হচ্ছে? গুণ হচ্ছে। তো ওই দিকে পাঠাবো, তখন কি হবে? ভাগ হবে। তাহলে এই পাশে পড়ে থাকবে কি? টি ইকুয়াল টু, আগে থেকে ওই পাশে ছিল 140 বাই 7 ইন্টু 10। কি করলাম আমি? 7 আর 10 কে ভাগ করেছি, ভাগ করলে নিচে যাবে ওই পাশে। এবার কাটাকুটি করতে হবে, কাটাকুটি কিছুই না, ভাগ করব। শূন্য শূন্য কেটে গেল, 7 একে 7, 7 দুগুণে 14। তাহলে টি এর মান কত? 2। টি সমান 2। তাহলে আমি কি লিখতে পারি? যে কত বছরে 1000 টাকার সুদ 140 টাকা হবে? অ্যান্সার হবে 2 বছর, ঠিক? এবার তাহলে কি কি বললাম? স্টেপ হলো ইউ ফর আন্ডারস্ট্যান্ড, পি ফর প্ল্যান, এস ফর সলভ করে নিয়েছি। লাস্টে যদি মনে হচ্ছে যে একবার চেক করতে হবে তো করতে পারো, ওটা ইউপিএসসি। সিটা কিন্তু নর্মালি মানুষে করে না, ঠিক আছে? আমি ধামটা মেলানোর জন্য রূপ করেছি। তাহলে এই স্টেপটা আশা করি মনে থাকবে, যে যে কোনো অঙ্ক বোঝার জন্য স্টেপ হচ্ছে ইউপিএসসি, আন্ডারস্ট্যান্ড, প্ল্যান, সলভ অ্যান্ড দেন চেক। অঙ্কটা বোঝা গেছে? আর তার থেকে বড় কথা, পদ্ধতিটা বোঝা গেছে কিনা। এখানে আর একটা জিনিস, এই গিভেন আর ফাইন্ড, এই যে লিঙ্ক করাটা না, এটা খুব মজাদার জিনিস। গিভেন কে আমি জি দিয়ে লিখছি আর ফাইন্ড কে আমি ইফ দিয়ে লিখছি। কি হয় যে ভেবে নাও কিছু দেওয়া আছে আর তুমি কি বের করতে চাইছো, অনেকে অনেক রকম করে এটা যায়। দেওয়া যা আছে সেখান থেকে দেখলাম কি আর কি পেতে পারি, ওখান থেকে দেখছি যে আর কি পাওয়া যেতে পারে, ওখান থেকে দেখছি আর কি পাওয়া যেতে পারে, দিয়ে ওরম করে করে আমি চলে এলাম ফাইন্ডে, যে কি চেয়েছে। এটা একটা মেথড হয়। আর একটা কি হয়? আর একটা হচ্ছে যে ভেবে নাও, কোথায় লিখি? নিচে লিখছি, এখানে লিখছি, যে গিভেন কিছু একটা দেওয়া আছে আর ফাইন্ড এফ। কি হয়? ভেবে নাও আমি পিছন দিক থেকে আসছি, মানে ফাইন্ড কি চেয়েছে সেটা ভেবে নাও আমাকে সময়টা বের করতে বলেছে যে কোনো অঙ্কতে। তো সেই সময়টা বের করার জন্য আমার কি দরকার? যেটা দরকার এটার জন্য কি দরকার, এটার জন্য কি দরকার, এরকম করে করে আমি পিছন দিক থেকে আবার গিভেনে আসতে পারি। দিয়ে যখন অঙ্ক করবো তখন এই পাশ থেকে অঙ্কে যাব। এটা একটা অঙ্ক হতে পারে। আর একটা কি হতে পারে? আর একটা হতে পারে যে গিভেন আর ফাইন্ড, যে আমাকে যা দেওয়া আছে সেখান থেকে আমি অনেকগুলো তথ্য পেলাম। দেওয়া যেখান থেকে আছে সেখান থেকে আমি কি কি পেতে পারি, আমি ভেবে নিলাম যে এটাও পেতে পারি, এটাও পেতে পারি। দিয়ে যেটা পেতে পারি সেইটাকে ধরে আমি বের করছি কি কি বের করতে বলেছে। তাহলে এইভাবে গিভেন থেকে ফাইন্ডে যাওয়াটাই হচ্ছে মানে মেন। ঠিক করে যদি বলি তো তোমার অঙ্ক করার বিষয়টা ঠিক এইটার উপরই ভ্যারি করে, এটা কি প্ল্যানটা। তাহলে অঙ্কটা বুঝে নিলাম, দিয়ে প্ল্যান করলাম, দিয়ে সলভ করলাম, দিয়ে লাস্টে চেক করলাম। তো আশা করি পদ্ধতিটা খুব সুন্দর করে বোঝা গেছে।